Hello students, how are you? Hope you are all keeping very well. আজকের আমার এই ভিডিওটা মেনলি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 স্টুডেন্ট তাদের জন্য। এই আগস্ট মাসে 2021-এ ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা কোশ্চেন পেপার ইস্যু করেছে, যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা জানি। তো সেটা কিভাবে সলভ করতে হবে, তার আনসারগুলো কি হবে, উইথ এক্সপ্লানেশন আমি এই ভিডিওতে সব বলে দেবো। তাই যদি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে যদি পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। এবং এটাকে ভালো করে জানার এই জন্যই প্রয়োজন যে আগামী দিনে যদি এই যে আমাদের সিচুয়েশান চলছে, এতে যদি পরীক্ষা যদি না হয়, তো এই যে মডেল অ্যাক্টিভিটিগুলো এগুলোই আমাদেরকে জমা করতে হবে এবং এর ওপরেই একটা নাম্বার স্কুল আমাদেরকে দেবে এবং সেটার ওপরই আমাদের যে ক্লাসে ওঠাটা পরবর্তীকালে বিচার বিবেচনা হতে পারে। এই জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো খুব ভালো করে যত্ন সহকারে আমাদেরকে সলভ করতে হবে এবং অবশ্যই বুঝে। ওকে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। ইংলিশ ক্লাস 8 আগস্ট 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে দেখো যে একটা প্যাসেজ দিয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এই প্যাসেজটাকে পড়ে আমাদেরকে নিচে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছে সেগুলো সলভ করতে হবে। তো এখানে যে প্যাসেজটা দিয়েছে সেটা আমরা জানি যে সুভাষচন্দ্র বোস যে প্যাসেজটা, তার থেকে এখানে আমাদের দেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে। তো আমি প্রথমে আনসারগুলো করার আগে প্যাসেজটাকে একবার পড়ে তার মানেটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের করতে বা বুঝতে সুবিধা হবে। অন 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. অর্থাৎ 16ই জানুয়ারি 1941 সাল শিশির তাড়াতাড়ি তার রাতের যে খাওয়া সেটা শেষ করে সে গাড়ি চালিয়ে এলগিন রোডে এলো। প্রায় তখন বাজে 8:30 রাত। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে কী করলো, গাড়িটাকে পার্ক করে রাখলো। ওয়ান্ডারার হচ্ছে শিশিরের যে গাড়িটা, তার নাম ওয়ান্ডারার। সেই গাড়িটাকে সে পার্ক করে রাখলো বাড়ির ঠিক ব্যাকে, অর্থাৎ পিছন দিকে। নেক্সট, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। অর্থাৎ শিশির এবং সুভাষচন্দ্র বোস তারা পুরোপুরিভাবে তাদের যে এই যে প্ল্যান তারা করেছিল যে তারা পালিয়ে যাবে, চলে যাবে, সুভাষচন্দ্র টোটাল এটা সিক্রেসি মেনটেন করেছিল, তো গোপনীয়তা বজায় ছিল, কেউই জানতো না। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। অর্থাৎ সুভাষের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউই এই খবরটা জানতো না। একমাত্র কারা জানতো না, সুভাষের নিস যে ভাইজি ইলা এবং একজন মেল কাজিন আছে ভাইপো, সে হচ্ছে দিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফরেন অ্যাস্টেপ। সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল যতক্ষণ পর্যন্ত না বোস ফ্যামিলির আদার যারা মেম্বার আছে তারা পুরোপুরি ঘুমিয়ে পড়ছিল, অত ঘুমিয়ে পড়া অবধি তারা ওয়েট করেছিল। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষচন্দ্র কী করলো, ছদ্মবেশ ধারণ করলো। ডিসগাইজ মানে ছদ্মবেশ নেওয়া। কার ছদ্মবেশ না, মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ একটা মুসলমান যেমন ছদ্মবেশ, তাকে পোশাক আশাক পরলে যেমন লাগে সেরকম ছদ্মবেশ তিনি ধারণ করলেন এবং নাম নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। অর্থাৎ তিনি কি পোশাক পরলেন, একটা লং ব্রাউন কোট পরলেন, ব্যাগি সালোয়ার, অর্থাৎ ঠিক মানে ব্যাগি বলতে একটু কিছুটা হালকা যে সালোয়ার যে প্যান্টগুলো পরা হয়, অর্থাৎ দেখবে যারা কাবুলের লোক, ঠিক আছে, এরা ঠিক যেরকম ধরনের একটা পোশাক পরে সেরকম। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং মাথায় একটা টুপি পরলেন কালো রঙ। যে টুপিটা উনি পরেন ওটা হচ্ছে ফেজ টুপিটা। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। তারপর তিনি কি পরলেন, ওর মানে হচ্ছে পুট অন, পরিধান করা। ওর শব্দটা এসছে ওয়্যার থেকে, ওয়্যার মানে পরিধান করা, তার পাস্ট টেন্সে ওর। গোল্ড ওয়্যার রিমড অর্থাৎ সোনার
অর্থাৎ যে স্পেকটাকেল চশমাটা পরেছিলেন তার যে ফ্রেমটা সেটা সোনার তৈরি, ঠিক আছে, সেটা তিনি পরেছিলেন। তো এই অবধি প্যাসেজটা দিয়েছে। এবার আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। প্রথমে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। অর্থাৎ এখানে বলেছে যদি যদি সত্য কথা হয় মানে ট্রু হয় তাহলে টি লিখবে ব্র্যাকেটে, আর যদি ভুল হয় তাহলে ফলসের বদলে এফ লিখবে, ওখানে ফলসের জায়গায় এফ লিখে দিলেই হবে। এবং কেন সেটা ভুল ঠিক তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট এখানে তোমাকে লিখতে হবে। ওকে, তো প্রথমে 1 নম্বর দিয়েছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন ডিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। অর্থাৎ প্রায় 8:30 যখন ডিজেন পৌঁছেছিল তাদের বাড়িতে অ্যাট এলগিন রোড। তাহলে এই যে দেয়ার কথাটাতে তাদের বাড়ি, এটাই ভুল আছে, কেন এলগিন রোডে সে সুভাষচন্দ্রের বাড়িতে এসেছিল। তার মানে তোমাকে এখানে লিখতে হবে এটা ফলস হলো, এটা তাহলে ভুল, এফ লিখে দিলাম। সাপোর্টিং স্টেটমেন্টে তাহলে আমাকে এখান থেকে লিখতে হবে অন 16th January 1941 শিশির finished his dinner early and drove to Elgin Road around 8:30 PM. Okay. Next number 2 দিয়েছে শিশির was the only person who knew about the plan of escape. শিশিরই কি একমাত্র ব্যক্তি ছিল যে সুভাষচন্দ্রের এই পালানোর যে প্ল্যানটা সেটা সম্বন্ধে জানতো। তার মানে এটাও ভুল, তাহলে এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবো? সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে দিতে হবে ঠিক এইখান থেকে, none of the family members knew anything except Subhash's niece Ila and a male cousin Dijen. ওকে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। নেক্সট নাম্বার 3 দিয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষচন্দ্র বোস ছদ্মবেশ ধারণ করেছিলেন, ইন ডিসগাইজ মানে ছদ্মবেশে ছিলেন। তাহলে এটা ট্রু, সত্য কথা, কেন মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষচন্দ্র বোস তিনি ছদ্মবেশে ধারণ করেছিলেন, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে লিখলে হবে এটা হবে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু changed into his disguise as Muhammad Ziauddin. Auddin Ziauddin. ওকে, এইবার নাম্বার 2তে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 2তে দেওয়া হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারারটা কি না, এখানে দেখো আমি এখানে কোশ্চেন আনসারগুলোকে অলরেডি আমি করে রেখেছি তোমাদের জন্য। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারার কি না, দ্য ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ এ কার দ্যাট বিলংস টু শিশির। অর্থাৎ ওয়ান্ডারার হচ্ছে একটা গাড়ির নাম যেটা শিশিরের ছিল, শিশির যার মালিক ছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেওয়া হয়েছে হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি
নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। সুভাষের এই যে পলায়ন, এই যে সে যে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা সম্বন্ধে বোস ফ্যামিলির কারা কারা জানতো না? দেখো নাম্বার বি এর আনসারটা হচ্ছে বিসাইড সিসি, সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। অর্থাৎ শিশিরের পাশাপাশি সুভাষের নিস ইলা এবং একজন মেল কাজিন দিজেন তারা জানতো এই সুভাষের পালানোর ব্যাপারটা। নেক্সট নাম্বার সি এর কোশ্চেন করা হয়েছে, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? সুভাষ কিভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করেছিল নিজে? না, এটার আনসারটা হবে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, ফুল স্টপ। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, কমা দিয়ে, ব্যাগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, ফুল স্টপ। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। ওকে, এত অব্দি লিখতে হবে। ওকে, নেক্সট আমি চলে আসি নাম্বার 3 অ্যাক্টিভিটিতে দেয়া হয়েছে, গ্রামার পোর্শন একটা রয়েছে। ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। তো সবার আগে এটা করার আগে আমাকে জানতে হবে ফ্রেজ কাকে বলে। না, ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ, PHRAC, ফ্রেজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সেন্স আছে বাট নট কমপ্লিট সেন্স, কিন্তু কমপ্লিট সেন্স নেই, মাথায় রাখবে। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সেন্স আছে কিন্তু কমপ্লিট সেন্স নেই। যেমন ধরো একটা যদি বলি ইন দ্য মর্নিং হচ্ছে, দেখো ইন একটা শব্দ, দি একটা শব্দ, মর্নিং একটা শব্দ, ওয়ার্ড, তাই তো, 3টে ওয়ার্ড আছে, তার মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এর একটা মানে আছে, ইন দ্য মর্নিং মানে সকালে, কিন্তু দেখো ইন দ্য মর্নিং যদি সকালে বলা হয় তাহলে সকালে কি করব, কিছু প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি এটা আমি একটা বাক্যের সঙ্গে জুড়ে দিই যে হি প্লেড ইন দ্য মর্নিং, যে সকালে খেলেছিল, তাহলে দেখো বাক্যটা কমপ্লিট হচ্ছে। তার মানে কি, সেন্স আছে কিন্তু কমপ্লিট সেন্স নেই, তাকে বলে ফ্রেজ। এবার এই ফ্রেজকে 3টে ভাগে ভাগ করে, একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অর্থাৎ যখন ফ্রেজটা নাউনের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো নাউন ফ্রেজ, যখন ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যখন ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। তো এবার চলে আসি কোশ্চেনে। তো এখানে প্রথমে দিয়েছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। তো এখানের মধ্যে ফ্রেজটা হচ্ছে দোজ হাউসেস। তুমি যে বলো যে হোয়াট আর ভেরি এক্সপেন্সিভ, কোন জিনিসটা, তাহলে উত্তর পাবো দোজ হাউসেস। তো হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা পাই, এখানে একটা সাবজেক্টের মতো কাজ করছে, তাই এটা নাউন ফ্রেজ, তাহলে দোজ হাউসেসটা এখানে বসে যাবে নাউন ফ্রেজের জায়গায়, দোজ হাউসেস, ঠিক আছে, এটা সাবজেক্ট হিসাবে বসেছিল। নেক্সট বি দিয়েছে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। তাহলে যদি প্রশ্ন করা হয় এখানে আই উইল নেভার ডু দ্যাট, হোয়েন, কখন করব না, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ এটা সময় বোঝাচ্ছে। তো সময় বোঝালে জানবে সেটা অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পড়ে, তার মানে এটা এখানে বসাবো NEVER, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। ওকে, নেক্সট নাম্বার সি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং। তাহলে এখানে হচ্ছে র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, এটা হচ্ছে ফ্রেজ। ওকে, এবং এটা র্যাদার ফন্ড অফ সিঙ্গিং অর্থাৎ সে বেশ গান করতে ভালোবাসে, ঠিক আছে, পছন্দ করে, তার মানে গানটাকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে। তো যেহেতু এটা ডেসক্রাইব করা হচ্ছে তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে এখানে র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, SINGING এখানে লিখবে। নেক্সট হচ্ছে দ্য স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডাপ্টেশন। অর্থাৎ স্পটেড মানে দাগযুক্ত, যেরকম ছোপ ছোপ দাগ আছে, পাপ্পি হচ্ছে কুকুর ছানা, ইজ আপ ফর অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে তাকে অ্যাডাপ্ট করা হয়েছে, ঠিক আছে, তুলে নেওয়া হলো, তাকে মানুষ করবে বলে। তাহলে এখানে ফ্রেজটা হচ্ছে দ্য স্পটেড পাপ্পি।
তাহলে তোমাকে যদি প্রশ্ন করে হোয়াট ইজ আপ ফর অ্যাডাপ্টেশন, হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি তাহলে এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, তাই জন্য এটা নাউন ফ্রেজের মধ্যে আমরা লিখব দ্য স্পটেড ডবল স্পটেড পাপ্পি PUPPY। ওকে, নেক্সট দেখো ইট ওয়াজ কোল্ড ব্লিক অ্যান্ড কমা দিয়ে আছে বাইটিং ওয়েদার। তাহলে ওয়েদারটা কেমন, ওয়েদারকে ডিসক্রাইব করা হয়েছে এখানে, তাই জন্য ডিসক্রাইব করা হয়েছে বলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজে বসে যাবে। কোল্ড কমা দিয়ে ব্লিক, ব্লিক মানে হচ্ছে জনশূন্য, বাইটিং ওয়েদার। নাম্বার এফ লাস্ট দিয়েছে মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং। তার মানে এই যে ল্যাটার ইন দ্য ইভিনিং, যদি আমি প্রশ্ন করি মিট মি অ্যাট দ্য হল হোয়েন, কখন, কখন না ল্যাটার পরে সন্ধ্যেবেলা, তার মানে এটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজে বসে যাবে ল্যাটার ইন দ্য ইভিনিং, ওকে। তো আশা করি বোঝা গেল এটা। নেক্সট যেটা অ্যাক্টিভিটি 4 আমাদের দিয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 4-তে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, বন্ধুকে চিঠি লিখতে দিয়েছে, হু স্টেজ ফর অ্যাওয়ে, যে অনেক দূরে থাকে, ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের একটা উৎসব সম্বন্ধে তাকে জানাতে বলেছে, বর্ণনা করতে হবে তোমার চিঠির মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলো তুমি ইউজ করতে পারো। টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, কোন সময় ফেস্টিভ্যালটা হয়েছিল বা হয়। হাউ লং ইট লাস্টেড, কতদিন ধরে। নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড, কতজন মানুষ অংশগ্রহণ করে। ডিসিপ্লিন অফ দ্য ফেস্টিভ্যাল, কীরকম ডিসিপ্লিন মেনটেন করা। আর ইউর এনজয়মেন্ট, তুমি কি কেমন আনন্দ করেছো সেটা। তো চিঠিটা লিখতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এটা পার্সোনাল লেটার, তাহলে আমি প্রথমে যে তুমি লিখছো তাহলে তোমার অ্যাড্রেস, যে লিখছে তার অ্যাড্রেস, এখানে ডেট, এখানে ডিয়ার বলে বন্ধুর নাম, আমি এখানে একটা নাম দিয়েছি ডিয়ার অনিল বলে। এবার বডি অফ দ্য লেটারটা হচ্ছে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অ্যান্ড ফেল্ড এ গ্রেট জয় দ্যাট ইউ হ্যাভ নট ফরগটেন মি, আমি তো চিঠিটা পেয়েছি এবং খুব আনন্দ পেয়েছি, খুবই আনন্দ হয়েছে দ্যাট ইউ হ্যাভ নট ফরগটেন মি, যে তুই আমাকে ভুলে যাস এটা ভেবে। হেয়ার ইউ উইশ টু নো অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, এইখানে চিঠিতে তুই ইচ্ছা প্রকাশ করেছিস, জানতে চেয়েছিস ওয়েস্ট বেঙ্গলের একটা ফেস্টিভ্যাল সম্বন্ধে। দেয়ার আর এ নাম্বার অফ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে অনেক ফেস্টিভ্যালই আছে যেটা সেলিব্রেট করা হয়, বাট অ্যামং দেম, কিন্তু তাদের মধ্যে দ্য দুর্গাপূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন অটম, শরৎকালে এটা হয়, সেলিব্রেট করা হয়। ইন দিস ফেস্টিভ্যাল গডেস দুর্গা অ্যান্ড হার 4 চিলড্রেন কার্তিক, গণেশ, লক্ষ্মী অ্যান্ড সরস্বতী আর ওরসি, অর্থাৎ মা দুর্গার সঙ্গে তার 4জন যে ছেলে মেয়ে তাদের পূজা করা হয়, ওরসিপ মানে পূজা করা। দ্য ফেস্টিভ্যাল বিগিনস উইথ দ্য বিগিনিং অফ ইমেজেস টু দ্য পূজা প্যান্ডেল, পূজা প্যান্ডেলে যখনই দ্য ফেস্টিভ্যাল বিগিনস উইথ দ্য ব্রিঙ্গিং অফ, ওকে, ব্রিঙ্গিং অফ ইমেজেস টু দ্য পূজা প্যান্ডেল, অর্থাৎ পূজা প্যান্ডেলে ইমেজগুলো অর্থাৎ মূর্তিগুলো আনার সাথে সাথে বলা হয়, মোটামুটি বোঝাই যায় যে ফেস্টিভ্যালটা শুরু হয়ে যায়। ডিউরিং দ্য পূজা ডেজ দ্য ডেইটিজ আর ওরশিপড উইথ গ্রেট পম্প অ্যান্ড পিওরিটি, অর্থাৎ এই পুজোর দিনগুলোতে সময় দ্য ডেইটিজ মানে এই যে মূর্তিগুলো, ঠাকুরের মূর্তিগুলো, আর ওরশিপ পূজা করা হয় উইথ গ্রেট পম্প অ্যান্ড পিওরিটি, মানে খুব জাঁকজমকতা এবং বিশুদ্ধতার সঙ্গে। পূজা প্যান্ডেলস আর বিউটিফুলি ডেকোরেটেড উইথ কালারফুল লাইট, সুন্দর কালারফুল লাইট দিয়ে পূজা প্যান্ডেল সাজানো হয়। থাউজেন্ডস অফ পিপল পুট অন নিউ ড্রেসেস নাও, এই সময় হাজার হাজার মানুষ যারা তারা সবাই নতুন ড্রেস পরে, জামা কাপড় পরিধান করে নতুন। অ্যান্ড কাম টু ভিজিট পূজা প্যান্ডেলস, এবং তারা আসে পূজা প্যান্ডেল দেখতে আসে। আই অ্যালং উইথ মাই পেরেন্টস অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স এনজয় দিস ফেস্টিভ্যাল টু দ্য ফুলেস্ট, আমি আমার বাবা মার সাথে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এই ফেস্টিভ্যালটা এনজয় করি একদম যতটা করা যায়। অন দ্য 4th ফাইনাল ডে, 4 নম্বর দিনে অফ দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবটার, দ্য ইমেজেস আর ইমার্সড ইন পন্ডস অ্যান্ড রিভার্স, অর্থাৎ কী হয় চতুর্থ দিন যেটা দশমীর দিনে, তখন কী হয় এই মূর্তিগুলোকে
ইমার্স কথার অর্থ হচ্ছে নিমজ্জিত করা, অর্থাৎ ভাষণ দিয়ে দেওয়া হয় নিয়ার বাই কোনো পন্ডে অথবা রিভারে, নদীতে। বলে এইবার লাস্ট প্যারায় দিয়ে দিলাম, হোপ দ্যাট ইউ হ্যাভ গট এ ক্লিয়ার পিকচার অফ দিস ফেস্টিভ্যাল। আশা করি আমি যা তোকে ডিসক্রাইব করলাম তুই একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেছিস এই ফেস্টিভ্যাল সম্বন্ধে। নো মোর নাও, আজকে এখানেই শেষ করলাম, আর নয়। মোর হোয়েন উই শ্যাল মিট, যখন আবার দেখা হবে কথা হবে। বলে ইয়োর্স এভার, এখানে অনেকে ইয়োর লাভিং ফ্রেন্ডও লিখতে পারো, ইয়োর লাভিংলি লেখা যেতে পারে। ইয়োর্স এভারটা শুনতে বেশ ভালো লাগে বলে আমি এটা লিখেছি। বলে কমা দিয়ে তোমার নাম, এখানে আমি এখানে আমার নাম অভিজিৎ লিখে দিয়েছি। আর এখানে যখন খামে ভরবো, খামের বাইরের দিকে, তখন তোমার নাম, ধরো যাকে পাঠাচ্ছ তার নামটা, যেমন অনিল দে একটা নাম লিখেছি, অনিলকে লিখেছি বলে, কেয়ার অফ দিয়ে তার বাবার নাম সুনীল দে বলে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে স্ট্যাম্প বসবে, স্ট্যাম্প বলতে যে ডাক টিকিটটা সেটা এখানে মারা হবে। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট, একটা লাইক করো, এবং কিছু কমেন্ট করার থাকলে করো, তাহলে ভালো লাগবে। আরও আমি আগামী দিনে ভালো ভিডিও আরও তোমাদের জন্য আনতে পারবো। এবং যারা আজকে নতুন দেখলে তাদের রিকোয়েস্ট, তারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটাকে প্রেস করে রেখো, যাতে আগামী দিনে আমি যা যা এখানে আপলোড করব ভালো ভিডিও তোমাদের জন্য, সেগুলো তোমরা সহজেই পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।